ঢাকা কলেজ রসায়ন বিভাগের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে আজকের এই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা বেশ কয়েকটা ক্লাস থেকে মাস স্পেকট্রোস্কোপি করছি। ভর বর্ণালীমিতি আমরা জানি যে বর্ণালীমিতি আমাদের কেমিস্ট্রিতে বর্ণালী পড়ানো হয় বা স্পেকট্রোস্কোপি পড়ানো হয় হচ্ছে যৌগগুলো ডিটেক্ট করতে হবে। কোনো একটা যৌগ সেটা কি অ্যাকচুয়ালি কি তার অনেকগুলো বৈশিষ্ট্য ব্যাখ্যা করে আমরা এই ভর বর্ণালীর সাহায্যে যৌগটা ডিটেক্ট করতে পারি। সেই ধারাবাহিকতায় মাস স্পেকট্রোস্কোপি করছি আমরা। মাস স্পেকট্রোস্কোপি স্পেসিফিক যৌগ মানে কোন ধরনের যৌগ কোন ধরনের ফ্র্যাগমেন্টেশন দেয় সেগুলো নিয়ে আমরা কথা বলছি। কোন ধরনের চার্ট দেয় আর কি, এক ধরনের চার্ট দেয় আমরা যন্ত্রের মধ্যে দিলে সেই চার্টটা নিয়ে আমরা কথা বলছি। আজকে আমরা বলছি হচ্ছে ফ্র্যাগমেন্টেশন অফ ফেনল। ফেনল আমরা জানি সেটা হচ্ছে এক ধরনের অ্যালকোহল, তবে সেটা অ্যারোমেটিক অ্যালকোহল এবং ফেনলের মধ্যে অনেক ওএইচ থাকলেও সবই একই বৈশিষ্ট্য নয়। ফেনলের মধ্যে ওএইচ আছে, অ্যালকোহলের মধ্যে ওএইচ আছে কার্যকরীমূলক হিসেবে, কিন্তু তারপরেও এদের বৈশিষ্ট্য সেম নয়, এদের বৈশিষ্ট্য আলাদা আর কি। ফলে এদের কি আলাদা এখানে আমরা জানি যে এখানকার যে ফেনল আছে ফেনলের কিছু বৈশিষ্ট্য আর কি ধরনের পিক দেবে আর কি। তার একটা হচ্ছে যে এম প্লাস যেটা মানে আণবিক আয়ন যেটা মলিকুলার আয়ন যেটা সেটা সবচেয়ে ইন্টেন্স সবচেয়ে বড় লম্বা ইন্টেন্স পিক দেবে। আর একটা হচ্ছে ফেনল থেকে একটা কার্বন মনোক্সাইড বেরিয়েছে সিও বেরিয়েছে আমাদের যে মলিকুল সেই মলিকুল থেকে কার্বন মনোক্সাইড বের হয়ে যে একটা পিক দিবে যেটা হচ্ছে M-28, ঠিক আছে। ফলে এর বাইরে আরও অনেক ধরনের বৈশিষ্ট্য আছে। এটা হচ্ছে মূল দুইটা বৈশিষ্ট্য। একটা হচ্ছে আণবিক আয়ন যেটা মলিকুলার আয়ন সেটাই সবচেয়ে ইন্টেন্স পিক দেবে। আর একটা হচ্ছে কার্বন মনোক্সাইড বেড়ে যাওয়ার ফলে আণবিক আয়ন থেকে 28 কম একটা আণবিক পাওয়ার সম্পন্ন একটা আয়নের দিবে আর পিক দেবে, ঠিক আছে। এটা হচ্ছে দুইটা বড় মানে বেশি সিগনিফিক্যান্ট বৈশিষ্ট্য আর কি। এটা আমরা উদাহরণ দিই ফেনল। এটা হচ্ছে আণবিক আয়ন, ঠিক আছে। ফেনলটাই জাস্ট হচ্ছে একটা ইলেকট্রন বেরিয়েছে এরকম একটা পজিটিভ চার্জ এবং একটা রেডিক্যাল নামে এরকম একটা। এটা থেকে এটা হচ্ছে আমাদের বলছি যে যখন আমাদের এটা তৈরি হবে যন্ত্রের মধ্যে আমরা দিব, তো সেখানে যে আণবিক আয়নটা তৈরি হবে সেটা সবচেয়ে লম্বা একটা পিক দেবে, ইন্টেন্স পিক, ঠিক আছে। এখান থেকে কার্বন মনোক্সাইড যদি বেরিয়ে যায়, লস অফ কার্বন মনোক্সাইড, তাহলে তৈরি হয়ে যাবে M/66, ঠিক আছে। এটা থেকে যদি আরো একটা হাইড্রোজেন রেডিক্যাল বেরিয়ে যায় তাহলে তৈরি হয়ে যাচ্ছে তাহলে খেয়াল করো আমাদের হচ্ছে যদি একটা ফেনলের পিক যদি বের করতে পারে যে ফেনলে কত ধরনের বা কি পিক পাওয়া যাবে, কি ফেনলের পিকগুলো কি ধরনের হবে, কত আণবিক ভরে পাওয়া যাবে। তাহলে একটা হচ্ছে আণবিক ভর, এটা হচ্ছে ফেনলের আণবিক আয়ন, ফেনলের আণবিক ভর যা সেটা দিয়ে হবে সেটাই। কার্বন মনোক্সাইড বেরিয়ে যাওয়ার ফলে এটা 66 পাওয়া যাবে। একটা আর একটি হাইড্রোজেন রেডিক্যাল বেরিয়ে যাওয়ার ফলে 65 একটা পাওয়া যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ফেনলের জন্য। হ্যাঁ, যদি ফেনল গেল ফেনলের বাইরে যদি মনে করো এরকমই ফেনল আছে কিন্তু এর সাথে আবার বেনজিন রিং আর একটা আছে অন্য কিছু যুক্ত আছে আর মিথাইল ইথাইল বা ইত্যাদি এরকম যদি থাকে তাহলে কি হবে, তার বৈশিষ্ট্য প্রায় এরকম সেমই। একটু আমরা দেখি মনে করো এই একই রেডিক্যাল একই যৌগ ফেনলিক যৌগ, তবে একটা মিথাইল যুক্ত আছে।
তাহলে কেমন হবে? এটা হচ্ছে না বলো প্যারামিথাইল ফেনল বলতে পারো অথবা প্যারাক্রিসল বললেও হবে। এটা হচ্ছে মলিকুলার আয়ন, নাম হচ্ছে প্যারাক্রিসল। এটা হচ্ছে M+, আণবিক ভর হচ্ছে 108। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রেও ওই কার্বন মনোক্সাইড লস আছে, তবে তার আগে এটা হচ্ছে তার আগে একটু আছে আর কি, অন্য কিছু আছে। সেগুলো হচ্ছে আমরা বেনজিন রিং পড়ছিলাম, সাইড চেইন সহ যে বেনজিন রিং পড়েছিলাম, মনে আছে তোমাদের? অ্যারোমেটিক যৌগ, সেই অ্যারোমেটিক যৌগের বা বেনজিন রিং যখন একটা সাইড চেইন ছিল, CH3 বা CH3 বা মিথাইল ইথালিতে যাই ছিল, তখন 7 কার্বন বিশিষ্ট একটা চক্র হয়েছিল, মনে আছে তোমাদের? সেই চক্র যদি এখানেও সাইড চেইন থাকে, সেই রকম একটা চক্র এখানেও তৈরি হয়। ঠিক আছে, তাহলে দেখো প্রথমে এখান থেকে হাইড্রোজেন রেডিক্যাল যদি বেরিয়ে যায়, হাইড্রোজেন রেডিক্যাল বেরিয়ে গেলে তাহলে এরকম হয়। এটা আসলে আলটিমেটলি পরের ধাপে যে এরকম হয়ে যায়। সাত কার্বন বিশিষ্ট এটা হচ্ছে আমরা 107। তাহলে একটা হাইড্রোজেন রেডিক্যাল বেরিয়ে যাওয়ার পরে যে সাইড চেইন ছিল সেটার মধ্যে চার্জ হয়, সেই চার্জটা হচ্ছে সেইটার বাইরে থাকে না, পরবর্তী ধাপে জাস্ট ইমিডিয়েট পরপরই সে হচ্ছে চক্রের মধ্যে প্রবেশ করে যায়। 7 কার্বন বিশিষ্ট একটা চক্র হয়, সাথে ওএইচ থাকে। ঠিক আছে, এরপরে এখান থেকে কার্বন মনোক্সাইড লস হয়। ঠিক আছে, যদি কার্বন মনোক্সাইড বেরিয়ে যায়, আমরা প্রথমে বলেছিলাম ফেনোলিক যৌগগুলো থাকে, ফেনোলিক যৌগগুলো থেকেই কার্বন মনোক্সাইড অলওয়েজ বেরিয়ে যাবে। কার্বন মনোক্সাইড বেরিয়ে যাওয়ার পরে 79 একটি পাওয়া যায়, তবে সেটা আবার এখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, বেরিয়ে যাওয়ার পরে তাহলে যে আমাদের বলে প্যারাক্রিসল বা প্যারামিথাইল হচ্ছে ফেনল, যদি আমাকে বলে যে এটার পিকগুলো কী হবে বা এটার ফ্র্যাগমেন্টেশনটা কেমন হবে, তাহলে কত হবে? একটা হচ্ছে ওর আণবিক আয়ন, যেটা 100, আমরা বলেছিলাম 108-এ। তবে একটা হাইড্রোজেন চলে যাওয়ার ফলে হাইড্রোজেন রেডিক্যাল চলে যাওয়ার ফলে 7 একটা পাওয়া যাবে। ঠিক আছে, ওই যে সেই 7 কার্বন বিশিষ্ট। কার্বন মনোক্সাইড বেরিয়ে যাওয়ার পরে 78 একটা পাওয়া যাবে, 79 একটা পাওয়া যাবে। আর সেখান থেকে দুইটা হাইড্রোজেন রেডিক্যাল বেরিয়ে যাওয়ার ফলে পাওয়া যাবে হচ্ছে 77। ঠিক আছে, তাহলে আমরা যদি দেখি 77, 79, 107 এবং 108 পিক আছে, তাহলে আমরা কি বলবো? সেটা হচ্ছে একটা প্যারাক্রিসল। এইভাবে আসলে বারবার এগুলো দেখতে হবে, দেখলে হচ্ছে আমরা বারবার। ঠিক আছে, এরপরে দেখি আমরা হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন। অ্যালডিহাইড কিন্তু আমরা নর্মালি দেখবো হচ্ছে অ্যালডিহাইড এবং কিটোন হলো অ্যালিফেটিকগুলো, অ্যারোমেটিক নয় আর কি। অ্যালিফেটিকগুলো নিয়ে আমাদের বেশি কথাবার্তা চলবে আর কি। ঠিক আছে, তাহলে অ্যালিফেটিকগুলো বা অ্যালিফেটিক অ্যালডিহাইড এবং কিটোনের ফ্র্যাগমেন্টেশনের মেইন বিষয় হচ্ছে যে এখানে আলফা এবং বিটা পজিশনে ক্লিভেজ হবে আর কি। আলফা এবং বিটা পজিশনে যে বন্ধনগুলো থাকবে সেই বন্ধনগুলো ভাঙবে। ঠিক আছে, তাহলে এই বন্ধনগুলো ভাঙার ফলে নতুন কিছু তৈরি হবে, নতুন আয়ন তৈরি হবে। ঠিক আছে, তারপরে যদি এই যে কার্যকরীমূলক, সেই কার্যকরীমূলকের সাপেক্ষে যদি গামা অবস্থায় হাইড্রোজেন থাকে, আমাদের সেই ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট মনে আছে, বলেছি আমরা। যদি গামা হাইড্রোজেন থাকে, মানে অ্যালডিহাইড এবং কিটোনিক গ্রুপের সাপেক্ষে আলফা, বিটা, গামা বা 3টা পর্যন্ত কার্বন থাকে এবং সেখানে কমপক্ষে একটা হাইড্রোজেন থাকে,
তাহলে আমাদেরই ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এগুলো হচ্ছে আমাদের মেইন বৈশিষ্ট্য ক্লিভেজের জন্য। ঠিক আছে, যেমন আমরা যদি একটা লেয়ার দেখি, মলিকিউলটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড, এটা হচ্ছে মলিকিউলার আয়ন। এখান থেকে যদি এমন হয় যে একবার আছে আর বেরিয়ে গেল, মনে কর আর রাডিক্যাল বেরিয়ে গেল, তাহলে কি থাকতেছে? তাহলে একটা একবার আর রেডিক্যাল যদি বেরিয়ে যায় তাহলে 29 একটা পাওয়া যাবে। আবার যদি আর মানে হাইড্রোজেন রেডিক্যাল বেরিয়ে যায় তাহলে আর এটা আর যেটা আমরা জানি না, যেটা এম বাই ইউ লিখতে পারলাম না, আর এর মান মিথাইল একটা হবে, ইথাইল হবে, যাই হবে। ঠিক আছে, তাহলে কিভাবে বেরোতে পারে? একটা হচ্ছে বেরোতে পারে হচ্ছে একবার হলো আর রেডিক্যাল বেরোতে পারে, একটা হাইড্রোজেন রেডিক্যাল বেরোতে পারে। এটা স্পেসিফিক যদি আমরা উদাহরণে যাই তাহলে দেখো, স্পেসিফিক উদাহরণ যদি আমরা পেন্টানাল বা এবং পেন্টানুন, অ্যালডিহাইড এবং কিটোনের দুইটা, একটা হচ্ছে পেন্টানাল, পেন্টানুন, এই দুইটা একটা আবার হচ্ছে ইলেকট্রন। ঠিক আছে, পেন্টানাল যদি আমরা দেখি CH3, এটা হচ্ছে আমাদের মলিকিউলার আয়ন, এম বাই কত 86। আচ্ছা, তাহলে এটা যদি আলফা ক্লিভেজ হয়, আলফা অবস্থানে যদি ভাঙে, আলফা মানে হচ্ছে এইটার জাস্ট পরের বন্ধনটা। ঠিক আছে, তাহলে কি থাকে? শুধুমাত্র IH CO প্লাস IM বাই কত 29। তাহলে একটা সিগনিফিক্যান্ট একটা আয়ন আমরা পাবো হচ্ছে M বাই 29 এর, 29 একটা আছে ঠিক পাবো। কিভাবে? আলফা, এটা হচ্ছে আমাদের সি অ্যালডিহাইডের সাপেক্ষে পরবর্তী বন্ধনটা ভেঙে পড়ে যাবে। আচ্ছা, আর যদি আলফা ক্লিভেজ আবার আরেকবার হতে পারে, এটুকু রেডিক্যাল আকারে বেরিয়ে গেলে ওটা, আর যদি CH যে রেডিক্যাল আকারে চলে যায় তাহলে এটা। এটা আসলে আলটিমেটলি এরকম হয়ে যায় আর কি। কেন? কারণ হচ্ছে আমরা জানি যে ক্যাটায়ন যেগুলো আছে আর কি, কার্বনের উপর পজিটিভ চার্জ যেটা প্রাইমারি, সেই প্রাইমারিটা হচ্ছে সেকেন্ডারিটা বেশি স্টেবল, টারশিয়ারিটা আর বেশি স্টেবল। কারণ এগুলো আমরা জানি যে পজিটিভ চার্জটা হচ্ছে চারদিক থেকে ইলেকট্রন দেওয়া যদি কেউ থাকে, ইলেকট্রন দেওয়ার গ্রুপ থাকে তাহলে সেটা স্টেবল হয়। যেহেতু এদিকে দুইটা ইলেকট্রন থাকবে, এটা আছে, এটা একটা, এটা বেশি স্টেবল কম্পেয়ার টু এটা। ঠিক আছে, তাহলে আমাদের 86 একটা পাওয়া গেল, 29 57 একটা। ঠিক আছে, এরপরে আমরা বলেছিলাম যে যদি গামা অবস্থানে হাইড্রোজেন থাকে তাহলে সেখানে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হয়। এটা হচ্ছে আমাদের মূল কার্যকরীগুলো, এর সাপেক্ষে 1 আলফা বিটা গামা। তার মানে গামা অবস্থানে হাইড্রোজেন আছে, অর্থাৎ ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে। ঠিক আছে, তাহলে ম্যাকলাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট যদি হয় সেটা কীভাবে দেখি আমরা একটু। তাহলে 1 2 3 4 5, 5টা কার্বন। ঠিক আছে, তাহলে এটা আমরা যদি বিটা ক্লিভেজ হবে এরকম করে, এরকম। তাহলে কি হয়? মাঝের তাপমান না থাকে, তাহলে কি চলে যায়? CH3 CH3
CH3 CH এখানে দ্বিবন্ধন CH2 চলে গেল প্লাস আর এদিকে হচ্ছে CH2 দ্বিবন্ধন CH ওএস এটা হচ্ছে আমরা শিখি আর এটা হচ্ছে 44 ম্যাকুলাফটি রিঅ্যারেঞ্জমেন্টের মধ্যে এই 44 এ একটা আমরা হচ্ছে পিক পাচ্ছি পেন্টানালের জন্য ঠিক আছে তাহলে আমরা পেন্টানালের জন্য পিক পাচ্ছি হচ্ছে একটা মলিকুলার 86 এ তারপর হচ্ছে একটা হচ্ছে আলফা ক্লিভেজের জন্য 29 এ আবার ওইখানে আলফা ক্লিভেজের জন্যই আবার হচ্ছে যেটা চেইন ছিল সেই চেইনের জন্য আমরা পাচ্ছিলাম 57 আর আমাদের যে ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্ট এটার জন্য আমরা পাচ্ছি ফাইনালি 44 এ ঠিক আছে তাহলে এইভাবে আমরা হচ্ছে ব্যাখ্যা করতে পারি পেন্টানাল পেন্টানাল না হয় যদি বিউটানাল হয় তারপর হচ্ছে হেক্সানাল হয় বা প্রোপানাল হয় সিস্টেম একই কিন্তু প্রোপানাল বা এই জাতীয় হলে তখন হচ্ছে আসলে প্রোপানাল বা ইথানাল হলে তখন আর ওই ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্ট হবে না কারণ ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্টের জন্য কমপক্ষে গামা পর্যন্ত কার্বন থাকতে হবে হাইড্রোজেন থাকতে হবে ঠিক আছে আচ্ছা তাহলে এইগুলো হচ্ছে আমাদের আরেকটা যদি আমরা দেখি পেন্টানুল কিটোনিল যদি আমরা এটা দেখি থ্রি পেন্টানুল 86 যদি আমরা একটা এটা হচ্ছে মলিকুলার আয়ন তাহলে পেন্টানুল দুই রকম হতে পারে একটা হচ্ছে 2 পেন্টানুল 3 পেন্টানুল এর বাইরে আসলে পেন্টানুল হবে না কারণ হচ্ছে 2 নম্বর হতে পারে বা 3 নম্বর হতে পারে কিটোনিল তাহলে এটা যদি ভেঙে যায় কিভাবে ভাঙতে পারে চলে যায় রেডিক্যাল ইথাইল রেডিক্যাল চলে গেলে কি থাকে এটুকু যদি চলে যায় তাহলে এটুকু থাকে দেখো তাহলে 29 এ আমরা একটা পাচ্ছি m বাই তাহলে 86 একটা পাচ্ছি একটা হচ্ছে 57 এবং একটা 29 যদি এরকম পাওয়া যায় যদি এইরকম পিকগুলো পাওয়া যায় তাহলে আমরা বুঝবো এটা হচ্ছে একটা কিটোনিল যৌগ এবং সেটা 86 দিকে আমরা বলতে পারি যেটা হচ্ছে পেন্টানুল সবচেয়ে বেশি আণবিক পর্যায়ে থাকে ওইটা হচ্ছে আমাদের মলিকুলার আমরা জানি এখন এখানে ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্ট হবে কিনা এটা যদি আমরা বলতে চাই তাহলে দেখো ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার জন্য গামা পর্যন্ত কার্বন থাকতে হবে এটা হচ্ছে আমাদের কার্যকরীমূলক এরপরে আলফা কার্বন বিটা কার্বন এদিকে গামা নাই ফলে এখানে হবে না এদিকে দেখি আলফা বিটা ফলে এদিকে হবে ফলে এটার জন্য ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্ট হবে না আরেকটা ছোট্ট বিষয় আমরা বলবো কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে ফ্র্যাগমেন্ট হবে সেটা নিয়ে আমরা একটু কথা বলি কার্বক্সিলিক অ্যাসিড কিভাবে ফ্র্যাগমেন্ট করি দেখো অ্যাসিডগুলো যেমন ফ্র্যাগমেন্ট কিভাবে হতে পারে আলফা ক্লিভেজ হলে আলফা পজিশনে ক্লিভেজ হলে 45 এ একটা পিক পাওয়া যায় আলফা অবস্থানে যদি আমরা ভেঙে যায় তাহলে 45 আণবিক ভর সেখানে হচ্ছে একটা পাওয়া যায় তারপরে এলো গামা যদি হাইড্রোজেন থাকে তাহলে ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্ট হয় আর যদি আমাদের চেইনটা খুব বড় না হয় অনেক বড় না হয় কোনো একটি যৌগের চেইনটা যদি অনেক বড় না হয় তাহলে সেখানে আণবিক ভর থেকে একটা ওএইচ বেরিয়ে যায় অথবা COOH বেরিয়ে যায় এই বেরিয়ে যাওয়ার ফলে একটা পিক পাওয়া যায় তাহলে ওএইচ বেরিয়ে গেলে একটা পিক এবং COOH বেরিয়ে গেলে একটা পিক এই নর্মালি এই বিষয়গুলোই বলা তাহলে কী হয় আলফা ক্লিভেজ ভাঙার ফলে আলফা ক্লিভেজ মানে হচ্ছে COOHটার জন্য একটা পিক পাওয়া যাবে COOH এটার জন্য একটা পিক আলফা ক্লিভেজের জন্য যদি গামা হাইড্রোজেন থাকে তাহলে হচ্ছে এই হবে ম্যাকলাফটি রিঅ্যারেঞ্জমেন্ট হবে আর
যদি চেইন অনেক লম্বা না হয় তাহলে OH বের হওয়ার জন্য একটা পিক এবং CWH বের হওয়ার জন্য একটা পিক পাওয়া যাবে। ঠিক আছে, আমরা একটা যদি উদাহরণ দিই, উদাহরণটি কি, বিউটানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে আলফা ক্লিভেজের জন্য আমরা দেখি সবচেয়ে পরিচিত M/45। আচ্ছা, তাহলে আণবিক ভর 45-এর জন্য পাওয়া যাচ্ছে হচ্ছে এই CWH এর জন্য, এখানে ভেঙে যাওয়ার জন্য ওটা রেডিক্যাল আকারে বেরিয়ে গেছে। আচ্ছা, তারপরে দেখো এখানে হচ্ছে -CWH, এই যে একটু আগে বললাম যদি CWOH বেরিয়ে যায় তাহলে কি থাকতেছে CH3, এটা আসলে এরকম হয়ে যায়। এটা হচ্ছে M/43। তাহলে COOH বেরিয়ে যাওয়ার জন্য 3 কার্বন বিশিষ্ট একটা ক্যাটায়ন থাকে, এটা আসলে অ্যাক্টিভিটি এরকম হয়ে যায়। তাহলে 43 তে পাওয়া যায়। আর যদি OH বেরিয়ে যায়, লস অফ OH, তাহলে CH3, CH2 এটা হচ্ছে 71। ঠিক আছে, তাহলে আমরা যে বৈশিষ্ট্যগুলো বলেছিলাম, আলফা ক্লিভেজের জন্য ভাঙা, মানে এটা ভেঙে এদিকে বেরিয়ে যাওয়ার জন্য 45-এ, আর যদি শুধু CWH বেরিয়ে যায় এটার জন্য একটা, আর যদি OH বেরিয়ে যায় এটার জন্য একটা। আর একটা বাকি আছে, এটা হলো হচ্ছে ম্যাকল্যাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট। এটা শেষ হবে। ম্যাকল্যাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে কি আগে দেখি। এটা হচ্ছে কার্যকরীমূলক আলফা, বিটা, গামা। গামা কার্বন আছে, গামা কার্বনে হাইড্রোজেন আছে, তো ম্যাকল্যাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হবে। এই রিঅ্যারেঞ্জমেন্টটা দেখে আমরা শেষ করি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে কিসে কিসে মলিকুলার আয়ন 45, 43, 71। ঠিক আছে, তিনটা পাইলাম। আর হচ্ছে আরেকটা দেখি আমরা, আরেকটা হচ্ছে আলফা, বিটা, গামা। ঠিক আছে, তাহলে এটা এরকম। এটা হচ্ছে বিএসপি। তাহলে ভিত্তি চূড়া বানায় হয়, বেস পিক হচ্ছে পাওয়া যায় নর্মালি হচ্ছে যেটা যদি ম্যাকল্যাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট হয়, ম্যাকল্যাফার্টির জন্য যে আয়নটা পাওয়া যায় সেই আয়নের জন্য পিক পাওয়া যাচ্ছে বেস পিক নর্মালি। তাহলে আমাদের যেহেতু বিউটানোয়িক অ্যাসিডের মধ্যে গামা হাইড্রোজেন আছে, ম্যাকল্যাফার্টি রিঅ্যারেঞ্জমেন্ট এইভাবে হচ্ছে আমরা ভাঙতে পারি, ফ্র্যাগমেন্টেশন হতে পারে কার্বক্সিলিক অ্যাসিডের। ঠিক আছে, তাহলে লস অফ CWH একটা, আর CWH এর জন্য একটা। ঠিক আছে, লস অফ OH এর জন্য একটা, আর ম্যাকল্যাফার্টি রিঅ্যারেঞ্জমেন্টের জন্য একটা, এইরকম পিক পাওয়া যাবে। ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ।